যেখানে সাদা আর কালোর মধ্যে প্রভেদটা একটু কম, সেখানটা ঠিক রাখা, সেটা ট্রেনিং ওর থেকে দু এক সময় বললেও সেটাকে বুঝিয়ে না করা, এটাই চ্যালেঞ্জ। খুব রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যে জিতলো, সে কিন্তু ওই আমেরিকাতেও একই কথা বলছে যে আমি সব ব্যুরোক্রেসিকে পাল্টে দেবো, কারণ ওরা আমাকে আগের টার্মে আমি যা করতে চেয়েছিলাম করতে দেয়নি। একজন আইএএস অফিসারের জীবনে টাফেস্ট চ্যালেঞ্জ কি থাকে? টাফেস্ট চ্যালেঞ্জ মানে কি, আমাদের তো প্রথম থেকেই শেখানো হয় যে কনস্টিটিউশন, আমাদের মুসরিতে জয়েন করার পর আমি কনস্টিটিউশন মানিব বলে কি একটা গত আছে, সেটা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, রুল অফ ল মাথায় ঢুকিয়ে দেয়। যতক্ষণ রুল অনুযায়ী চলছে, অর্থাৎ আইন মতো চলছে, কোনো অসুবিধার কিছু নেই। বরঞ্চ আমি বলবো ওই কিছু জায়গা থাকে যেখানে এও হয় ও হয়, এই জায়গাটায় হচ্ছে এথিক্স এবং প্র্যাকটিক্যালিটি, বুদ্ধি এবং পরিস্থিতি সামলানো, বাস্তব পরিস্থিতিটা সামলানো। যেখানে রুল আছে যে করলে করবে না, করলে জেলে যেতে হবে ইত্যাদি, খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম। কিন্তু যেখানে সাদা আর কালোর মধ্যে প্রভেদটা একটু কম, সেখানটা ঠিক রাখা, সেটা ট্রেনিং এবং আমাদের যে মাথার ঠিক রাখা, উপর থেকে দু এক সময় বললেও সেটাকে বুঝিয়ে না করা, এটাই চ্যালেঞ্জ। এইখানটা স্টিয়ারিং করা, এটাই কিন্তু আইএএস অফিসারদের সবচেয়ে বড় কাজ। কারণ তার নিচে একটা বিরাট ব্যুরোক্রেসি আছে, তার উপরে পলিটিক্যাল ব্যুরোক্রেসি আছে, মাঝখানে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, সেটা একটু মানে খুব কেয়ারফুলি স্টিয়ার করতে হয়। আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনি অনেক দিন এই ভারতবর্ষকে দেখছেন, পশ্চিমবঙ্গকে দেখছেন, ভারতবর্ষকে দেখছেন। একটা জাতি বা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়াতে এবং একটা দেশ তৈরিতে এই যে বিউরোক্রেসি বা বিউরোক্রেট যারা আছে, তাদের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট আপনার মনে হয়? দেখুন, এ তো সর্দার প্যাটেল স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া করেছিল, কিন্তু এখন কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম। এখন সবাই কমিটেড ব্যুরোক্রেসি চায়। এখন কিন্তু ইন্দিরা গান্ধীর সময় থেকেই ভারতবর্ষে এই প্রবণতাটা আসে যে না, ও বললেই চার রকমের ইয়ে করবে, অর্থাৎ দের ইজ এ প্রবলেম। এখন সেই স্টিল ফ্রেমটার কাজ করে। ইনফ্যাক্ট খুব রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যে জিতলো, সে কিন্তু ওই আমেরিকাতেও একই কথা বলছে যে আমি সব ব্যুরোক্রেসিকে পাল্টে দেবো, কারণ ওরা আমাকে আগের টার্মে আমি যা করতে চেয়েছিলাম করতে দেয়নি, বিভিন্ন নিয়মকানুন দেখিয়ে। আসলে ব্যুরোক্রেসির রোল সাংঘাতিক, তা নাহলে তো একদিনে সব কিছু এমনভাবে পাল্টানো ভালো, ইনোভেশন করা ভালো, নতুনভাবে কিছু চেষ্টা করা ভালো, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকে, যদি আগে কি হয়েছে এটা না জানা থাকে, যদি নিয়মটা না জানা থাকে, এটা কিন্তু বিপদ হতে পারে। সুতরাং ব্যুরোক্রেসিদের একটা খুব ভালো রোল আছে, কিন্তু ওই যেটা বললাম, এখন কিন্তু সেই ব্যুরোক্রেসিকে বুঝতেও হবে যে এক্সিকিউটিভ লিডারশিপ বা পলিটিক্যাল লিডারশিপ কী চাইছেন, সেই অনুযায়ী প্রস্তাব করা, আইন বাঁচিয়ে প্রস্তাব করা, এটা এখন কিন্তু একটা প্রধান কারণ যখন তৈরি হয়েছিল তখন ডেভেলপমেন্ট ইকোনমিক্স ছিল না, তখন খালি রেগুলেশন, এটা করবে এটা করবে না, ব্রিটিশ শাসনের ফল আউট। তারপরে কিন্তু ভারতকে উন্নত করতে হবে, কী করে দারিদ্র দূরীকরণ করা যায়। আমরা সাক্ষরতা অভিযানে, আমি তখন ডিএম বর্ধমান, কত যে আমরা ইনোভেটিভ কাজ করেছি স্কুলে গিয়ে, এটা কিন্তু ঠিক খাতায় কোথাও লেখা নেই। মানে ওই সর্বশিক্ষা অভিযান তার আগে ছিল সাক্ষরতা অভিযান। আচ্ছা, সে তখন থেকে সবাইকে অন্তত নিজের নামটা লিখতে পারবে এরকম মিশন ছিল। এবং এর জন্য কিন্তু আমাদের সমস্ত ব্যুরোক্রেসি, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এত সুন্দরভাবে এগিয়ে এসছে, আমি বলবো এই ট্রেনিং কাজে লেগেছে এবং এই ব্যুরোক্রেসি কিন্তু খুবই ভালোভাবে কাজ করতে পারে, করছে এবং করবে। স্যার,
ডেমোক্রেটিক একটা দেশ আমাদের, এখানে তো মানে ধরুন আমি এই প্রশ্নেও আসবো যে সাধারণ মানুষের অনেকেই স্ট্রাকচারটা জানেন না আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে অপারেশন সিস্টেম রয়েছে সেখানে। সেটাও আপনাকে একটু রিকোয়েস্ট করব পরবর্তী প্রশ্নগুলোতে বুঝিয়ে দেওয়ার জন্য। ধরুন আমাদের তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানে ক্ষমতায় একটা দল থাকছে, আবার পরিবর্তন হচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে। এই পলিটিক্যাল চেঞ্জেসগুলো আপনারা যারা খুব উপর লেভেলে একজন ব্যুরোক্র্যাট হিসেবে রয়েছেন তাদের কার্যপদ্ধতিতে কতটা প্রভাব ফেলে বা অ্যাকচুয়ালি আদৌ ফেলে কি না? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বাংলা এবং অন্যান্য রাজ্যের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। উত্তরপ্রদেশ, বিহার এবং নর্থ ইন্ডিয়ার বহু রাজ্যে চিফ মিনিস্টার পাল্টালো তো হোলসেল, মানে দুটো সেট অফ ব্যুরোক্র্যাট থাকে। এক্স পার্টি আসলে এরা এরা ভালো পোস্টে থাকবে, ওয়াই পার্টি থাকলে এরা এরা ভালো পোস্টে থাকবে। মানে ইউপি, বিহার এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই রাজস্থানে তো একেবারে এই ট্র্যাডিশনটা চিরকাল আছে। বাংলাতে আমার মনে হয় এটা অতটা নেই। তার একটা কারণ হচ্ছে এত দ্রুত এখানে চেঞ্জ হয় না। একবার 34, একবার 24, এর নিচে তো চেঞ্জ হয় না। তবে আমরা, আমাদের জেনারেশন, আমাদের আইএএস অফিসার, আমার মতো যারা আছেন তারা, আমরা কিন্তু এই চেঞ্জ দেখেছি। 2011-এ কিন্তু ক্ষমতা চেঞ্জ হয়ে গেল। এই ক্ষমতা চেঞ্জের জন্য যে লার্জ স্কেল রিশাফল হলো তা কিন্তু আমি বলবো না। এটা কিন্তু মোটামুটি ঠিকই থাকলো এবং দুই গভর্নমেন্টই আমি বলবো আইএএস অফিসারদের উপর কিন্তু তারা কিন্তু আস্থা রেখেছেন, আমি সাধারণভাবে বলছি। এবং এই গভর্নমেন্ট হয়তো আমি একটু মানে আগে যেমন সভাধিপতি সিস্টেমটা শুরু করলো লেফট ফ্রন্টের সময়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ব্রিটিশ আমলে মানে দোদণ্ড প্রতাপ ছিল, মানে তারা এই এক ঘাটে গরু আর ছাগল জল খায় এরকম একটা ব্যাপার। তারপর কি হলো, পঞ্চায়েতি রাজ সিস্টেম এলো এবং সেখানে জেলা পরিষদে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ অফিসার, সভাধিপতি হচ্ছে চেয়ারম্যান। সো টেকনিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ টু রিপোর্ট টু ইলেক্টেড সভাধিপতি। এইটা বেশ একটা জটিল সময় দিয়ে গেছে, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, ইভেন পলিটিক্যাল লিডারশিপও একটু চিন্তিত ছিল, কিন্তু খুব স্মুথলি হয়েছে, সবাই মেনে নিয়েছে। এই যে বললাম ট্রানজিশন অফ পাওয়ার যেটা ছিল, হ্যাঁ, এটা কোন সময় পরিবর্তন হয়েছিল? এইটা তো পঞ্চায়েত অ্যাক্ট 1973-এ হলো। এফেক্ট নিতে 43rd and 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরে মোটামুটি 74, 75, 76-এর পর থেকে। মানে আপনি তার পরে আইএস হিসাবে? না, হ্যাঁ, আমি তার পরে আইএস। আমি এসে সভাধিপতি সিস্টেম অলরেডি, তখন ওই সিস্টেমটা চালু হয়ে গেছে, এখনো আছে। আচ্ছা।